প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। রংপুর জেলা স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। পূর্ববর্তী ক্লাসে আমরা নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের জীবে পরিবহনের সেখানে আমরা অভিস্রবণ সম্পর্কে জেনেছি। আজকে আমরা পরবর্তী পাঠ সম্পর্কে শিখব। উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ আপেল মাহমুদ প্রধান, সহকারী শিক্ষক, রংপুর জেলা স্কুল, রংপুর। আশা করি তোমরা মনোযোগের সহিত পাঠটি উপভোগ করবে। এসো আমরা কয়েকটি ছবি দেখি। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে অনেক সময় কি হয়, বৃষ্টিপাতের ফলে পানি মাটিতে কি হয়, মাটিতে পতিত হয়, মাটি সেই পানিটাকে শোষণ করে নেয়। এবং অনেক সময় দেখা যায় যে সূর্যের আলোর সাহায্যে তাপের ফলে মাটি থেকে কিছুটা পানি বাষ্পীভূত হয়ে যায়। আর অনেক উদ্ভিদ কি করে, মূলের সাহায্যে এই পানিটাকে শোষণ করে নেয় এবং অনেক সময় সূর্যের আলোর সাহায্যে কি হয়, উদ্ভিদ তার খাদ্য তৈরি করে এবং অতিরিক্ত পানিটা বাষ্প আকারে বের করে দেয়। এখানে পত্ররন্ধ্রের মাধ্যমে, এটি একটি পত্ররন্ধ্র, অর্থাৎ উদ্ভিদের পাতার নিচের পৃষ্ঠে অসংখ্য ছিদ্র থাকে, এগুলোকে পত্ররন্ধ্র বলা হয়। পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ অতিরিক্ত পানি বাষ্প আকারে বের করে দেয়। এখানে একটা ছবির মাধ্যমে দেখো, এখানে উদ্ভিদ কি করছে, মূল দিয়ে পানি শোষণ করছে এবং সেটি জাইলেম টিস্যুর মাধ্যমে উদ্ভিদের শাখা প্রশাখা এবং পাতায় চলে যাচ্ছে। এবং এই পাতা থেকে সূর্যের আলোর সাহায্যে উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে তখন অতিরিক্ত পানিটা বাষ্প আকারে বের করে দেয়। তো উদ্ভিদের প্রয়োজনীয় অতিরিক্ত পানি বাষ্প আকারে বের করে দেওয়ার যে প্রক্রিয়াটা, সেটার নাম কি তোমরা বলতে পারবে? হ্যাঁ, এই যে সামগ্রিক প্রক্রিয়াটি, উদ্ভিদের অতিরিক্ত পানি বাষ্প আকারে বের করে দেওয়ার যে প্রক্রিয়াটি, সেটিকে বলা হচ্ছে উদ্ভিদের প্রস্বেদন প্রক্রিয়া। আজ আমরা উদ্ভিদের প্রস্বেদন সম্পর্কে বিস্তারিত জানব। এই পাঠ শেষে তোমরা প্রস্বেদন প্রক্রিয়া কি তা বলতে পারবে, প্রস্বেদন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে, প্রস্বেদন প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। এখানে একটা টবে একটি গাছ এবং গাছটি পলিথিন দিয়ে ভালো করে মোড়ানো রয়েছে। তো আমরা যদি এরকম একটি টবের গাছ পলিথিন দিয়ে মুড়িয়ে সেটিকে রৌদ্রোজ্জ্বল অংশে রেখে দিই বা সূর্যের আলোতে রেখে দিই, তাহলে কিছুক্ষণ পরেই দেখা যাবে কি যে পলিথিনের ভেতরের দিকে ফোঁটায় ফোঁটায় পানি জমা হয়ে গেছে এবং কিছু সময় অতিবাহিত হওয়ার পর দেখা যাবে যে পলিথিনটা ঘোলা হয়ে গেছে এবং গাছটি আর দেখা যাচ্ছে না। তো যেহেতু এখানে পলিথিন চারিদিক থেকে বন্ধ করা ছিল, বাইরে থেকে এখানে ভেতরে পানি প্রবেশের কোনো বুদ্ধি নেই, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এই পানিটা উদ্ভিদের থেকেই বের হয়ে পলিথিনে জমা হয়ে গেছে। এই যে প্রক্রিয়াটা, বাষ্প আকারে পানি বের হলো, বের হয়ে উদ্ভিদের পলিথিনে জমা হচ্ছে। তো এটাই হচ্ছে উদ্ভিদ যখন কি করে, খাদ্য তৈরি করে, তখন কি হয়, সূর্যালোকের সাহায্যে খাদ্য তৈরির ফলে উদ্ভিদ পানি ব্যবহার করে, মূল দিয়ে পানি শোষণ করে পানিটাকে ব্যবহার করে এবং অতিরিক্ত পানিটাকে বাষ্প আকারে বের করে দেয়। এই বাষ্প আকারে বের করে দেওয়া পানিটাই চারিদিকের পলিথিনে জমা হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের প্রস্বেদন প্রক্রিয়া। এখানে একটা উদ্ভিদের পাতা দেওয়া আছে এবং পাতার একটি অংশ যদি ব্যবচ্ছেদ করি তাহলে দেখা যায় যে এই চিত্রের মতো দেখা যায়। উদ্ভিদের পাতার মধ্যে মেসোফিল টিস্যু থাকে এবং উদ্ভিদ মূলের সাহায্যে পানি শোষণ করে যে পাতায় শাখা প্রশাখায় নিয়ে আসে, সেটিতে জাইলেম ভেসেল সাহায্য করে এবং উদ্ভিদের কি থাকে, পত্ররন্ধ্র থাকে, যে পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদের অতিরিক্ত পানি বাষ্প আকারে বের হয়ে যায়। এই বাষ্প আকারে পানিটা বের হয়ে যাওয়াটা, এটাকেই বলা হচ্ছে উদ্ভিদের প্রস্বেদন প্রক্রিয়া। এখানে আমরা এতক্ষণ বললাম যে পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদের অতিরিক্ত পানি বাষ্প আকারে বের হয়ে যায়। তো এই পত্ররন্ধ্রের কিছু অংশ, এই পত্ররন্ধ্রে যে কোষটি থাকে, এই কোষটির কিছু অংশ থাকে। এখানে দেখা যায় যে এটি উদ্ভিদের পত্ররন্ধ্র যখন খোলা থাকে তখন এই অবস্থা দেখা যায় এবং উদ্ভিদের পত্ররন্ধ্র যখন বন্ধ থাকে তখন এই অবস্থা দেখা যায়। এবং
এখানে কি থাকে, এখানে একটি গার্ড সেল থাকে, তারপরে পাতলা একটি বহিঃপ্রাচীর থাকে এবং এখানে কি থাকে, ভিতরের প্রাচীরটাই মোটা থাকে। এখানে নিউক্লিয়াস থাকে এবং ক্লোরোপ্লাস্ট থাকে। তো এখানে কি হয়, পত্ররন্ধ্রীয় প্রশোধনের সবচেয়ে উপযোগী অংশ হচ্ছে পত্ররন্ধ্র। রক্ষীকোষদ্বয়ের এখানে আমরা পাশাপাশি যে রক্ষীকোষ থাকে অর্থাৎ গার্ড সেল, এই রক্ষীকোষদ্বয়ের পত্ররন্ধ্র সংলগ্ন প্রাচীর বেশ পুরু হয়, কিন্তু বহির্ভাগের অর্থাৎ বহিতকে, এই যে বহিতকের মধ্যে এখানে কি হয়, বহিতক কোষ সংলগ্ন যে প্রাচীরটি থাকে বেশ পাতলা হয় এবং এদের মধ্যে একটি করে বড় নিউক্লিয়াস এবং কিছু ক্লোরোপ্লাস্ট থাকে। রক্ষীকোষদ্বয়ের স্ফীত অথবা শিথিল হওয়া যে অবস্থাটা হয় সেটি পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, প্রজাতির উপর নির্ভর করে পাতার প্রতি 1 বর্গ সেন্টিমিটার এলাকায় 1000 থেকে 60,000 পর্যন্ত পত্ররন্ধ্র থাকতে পারে। পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন শারীরবৃত্তীয় কারণে রক্ষীকোষ অন্ত অভিস্রবণ এবং বহি অভিস্রবণ ঘটে। এই রক্ষীকোষদ্বয় পার্শ্বস্থ বহিতক কোষ থেকে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয় এবং এর ফলে রন্ধ্র সংলগ্ন যে প্রাচীরটি থাকে এই প্রাচীরটি পুরু হয়, সেদিকে বেঁকে যায় এবং কি হয়, প্রাচীরটি খুলে যায়। অপরপক্ষে যখন বহি অভিস্রবণ হয় ফলে রক্ষীকোষদ্বয় স্ফীতি হারিয়ে শিথিল হয়ে পড়ে। এখানে স্ফীতি হারিয়ে যখন শিথিল হয়ে পড়ে, এই রক্ষীকোষদ্বয় যখন শিথিল হয়ে পড়ে তখন কি হয়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। কাজে দেখা যায় যে পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া রক্ষীকোষদ্বয়ের গঠন ও স্ফীতির উপর, এখানে যে গার্ড সেল থাকে এদের গঠন ও স্ফীতির উপর নির্ভর করে। এখানে দেখা যাচ্ছে যে একটা উদ্ভিদ কি করে, মূল দিয়ে পানি শোষণ করছে এবং এই পানিটি পরবর্তীতে পাতায় গিয়ে পৌঁছায় এবং পাতার এগুলো হচ্ছে মেসোবল টিস্যু, জাইলেমের মাধ্যমে এই পানিটি পাতায় পৌঁছায় এবং এখানে কি হয়, পত্ররন্ধ্রের মাধ্যমে এই পানিটি, অতিরিক্ত পানিটি বাষ্পাকারে বের হয়ে যায়। এটাই হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশোধন। তো আমরা এখন প্রশোধনের প্রকারভেদ সম্পর্কে যদি জানতে চাই, তাহলে প্রশোধন আসলে 3 ভাবে হয়। একটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশোধন, একটা হচ্ছে কিউটিকুলার প্রশোধন, আর একটা হচ্ছে লেন্টিকুলার প্রশোধন। তো পত্ররন্ধ্রীয় প্রশোধনে আমরা এইমাত্র জানতে পারলাম যে কিভাবে পত্ররন্ধ্র খুলে এবং বন্ধ হয় এবং তার মাধ্যমে উদ্ভিদের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায়। এরপরে আসি কিউটিকুলার প্রশোধন। উদ্ভিদের বহিতকে বিশেষ করে পাতার উপরে এবং নিচে কিউটিনের আবরণ থাকে। উদ্ভিদের পাতার উপরে আমরা যখন হাত দিয়ে স্পর্শ করি তখন মোমের মতো একটা আবরণ আমাদের হাতে আমরা অনুভব করি। এই আবরণকে কিউটিকল বলে। কিউটিকল ভেদ করে কিছু পানি বাষ্পাকারে বাইরে বের হয়ে যায়। এই প্রক্রিয়াকে কিউটিকুলার প্রশোধন বলা হয়। এরপরে আসি লেন্টিকুলার প্রশোধন। উদ্ভিদের এখানে আমরা কাণ্ডের মধ্যে এই যে ছিদ্রের মতো আমরা এমনিতেই যদি আমরা কোনো উদ্ভিদের কাণ্ডে হাত দিই তাহলে আমাদের খসখসে কিছু অংশ আমাদের হাতে লাগে, এগুলোকে বলা হচ্ছে লেন্টিসেল। উদ্ভিদ কি করে, এই লেন্টিসেলের মাধ্যমে কিছু পানি বের করে ফেলে। উদ্ভিদের অনেক সময় কি হয়, উদ্ভিদের যখন সেকেন্ডারি বৃদ্ধি হয়, গৌণ বৃদ্ধি হয়, অনেক সময় কি হয়, কাণ্ডের বিভিন্ন স্থানে স্থানে ফেটে গিয়ে লেন্টিসেল সৃষ্টি হয়। ওইসব স্থান থেকে তথা লেন্টিসেল দিয়ে কিছু পানি বাষ্পাকারে বের হয়ে যায়। পানি যখন বাষ্পাকারে লেন্টিসেল পথে বেরিয়ে যায় তখন একে লেন্টিকুলার প্রশোধন বলা হয়। এক্ষেত্রে খুব কম পরিমাণ পানি বের হয়। আমাদের মূলত 90 থেকে 95% প্রশোধন পত্ররন্ধ্রীয় প্রশোধনের মাধ্যমেই হয়ে থাকে। এখানে একটা চিত্র, উদ্ভিদ কি করছে, মূল দিয়ে পানি শোষণ করছে এবং সেটি পরবর্তীতে কাণ্ডের লেন্টিসেল জাইলেমের মাধ্যমে উপরের দিকে ওঠার সময় লেন্টিসেলের মাধ্যমে কিছুটা পানি বের হয়ে যায়। এখানে স্টোমার মাধ্যমে কিছু পানি বের হচ্ছে, একটা অংশ দেখানো হয়েছে।
তো এখন আমরা প্রশোধন প্রক্রিয়ায় আমাদের কিছু প্রভাবক কাজ করে, যাদের কারণে আমাদের প্রশোধন এটি অনেক সময় কমে যেতে পারে বা অনেক সময় প্রশোধনের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তো এক্ষেত্রে প্রশোধনের প্রভাবক দুই ধরনের, একটা হচ্ছে বাহিরের প্রভাবক, একটা হচ্ছে ভেতরের প্রভাবক, আভ্যন্তরীণ প্রভাবক। এখন বাহিরের প্রভাবক প্রথমে আসি, আলো। যদি প্রখর সূর্যালোক থাকে তাহলে কি হয়, স্বাভাবিকভাবে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়, যার ফলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা, অর্থাৎ বায়ুতে আর্দ্রতা হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, এটি কি হয়, যদি তাপমাত্রা বৃদ্ধি পায় ফলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায় এবং প্রশোধনের হার বেড়ে যায়। তারপরে তাপমাত্রা হ্রাস বৃদ্ধির ফলেও প্রশোধনের হারে হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। তাপ বাড়লে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে আপেক্ষিক আর্দ্রতা কমে যায়, ফলে বায়ু অধিক পরিমাণে জলীয় বাষ্প গ্রহণ করতে পারে। আবার অপরদিকে তাপ বাড়লে পানীয় দ্রুত বাষ্পে পরিণত হয়, প্রশোধনের হারকে ত্বরান্বিত করে। তাপমাত্রা হ্রাস বৃদ্ধির সাথে পত্ররন্ধ্রের আয়তনের হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে তাপ বিভিন্ন দিক থেকে প্রশোধন প্রক্রিয়াকে প্রভাবিত করে। এরপরে আসি আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা কি? আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। আপেক্ষিক আর্দ্রতা কম হলে বায়ু অধিক জলীয় বাষ্প গ্রহণ করতে পারে। অপরদিকে আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয়, অর্থাৎ বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাহলে কি হয়, জলীয় বাষ্প ধারণ করবার ক্ষমতা বায়ুমণ্ডল হারিয়ে ফেলে, ফলে প্রশোধনের হার হ্রাস পায়। আরেকটা হচ্ছে কি, বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কি হয়, সাধারণত প্রশোধন অঙ্গের আশপাশের বায়ু সাধারণত বেশি আর্দ্র থাকে, এ কারণে এখানে কোষ অভ্যন্তর হতে নির্গত জলীয় বাষ্প সরাসরি গ্রহণ করে সম্পৃক্ত হয়, জলীয় বাষ্পটা সরাসরি গ্রহণ করে। ক্রমান্বয়ে প্রশোধনের হারের হ্রাস ঘটে। প্রবাহিত বায়ু পাতার নিকট থেকে অধিক আর্দ্র বায়ু কি করে, প্রবাহিত করে নিয়ে যায়, ফলে স্থানটি কি হয়, কম আর্দ্র বায়ু দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। এর ফলে প্রশোধন হার কি হয়, প্রশোধন হারটাকে বাড়িয়ে দেয়। মাটিস্থ পানি। মাটিতে পানির পরিমাণ বেশি থাকলে কি হয়, উদ্ভিদ মাটি থেকে অধিক মাত্রায় পানি গ্রহণ করতে পারে, এর ফলে প্রশোধন হারও বেড়ে যায়। এগুলো হচ্ছে বাইরের প্রভাবক। আর অভ্যন্তরীণ প্রভাবক কোনগুলো, সেগুলো হচ্ছে মূল পাতার অনুপাত। যেমন মূলের পরিমাণ যদি কম হয়, উদ্ভিদের মাটি হতে পানির প্রাপ্যতাও কমে যায়, ফলে প্রশোধনের হার কমে যায়। এরপরে পাতার আয়তন। পাতার আয়তন ও সংখ্যার তারতম্যের কারণে প্রশোধনেরও তারতম্য হয়। পাতার আয়তন ও সংখ্যা যত বেশি হবে, প্রশোধনের হারও তত বেশি হবে। এরপরে আভ্যন্তরীণ উপাদান, যেমন পাতার গঠনের উপর প্রশোধনের হার নির্ভরশীল। পাতায় পাতলা কিউটিকল, পাতলা কোষ প্রাচীর, এগুলো উন্মুক্ত পত্ররন্ধ্র থাকলে কি হয়, প্রশোধন তুলনামূলকভাবে বেশি হয়। কিন্তু পুরু কিউটিকল, অধিক প্যালিসেড প্যারেনকাইমা বা পত্ররন্ধ্র গর্ভস্থিত থাকলে প্রশোধনের হার কমে যায়। পাতার গায়ে পত্ররন্ধ্রের সংখ্যা, রন্ধ্রের পরিমাণ, রক্ষী কোষের গঠন প্রভৃতি প্রশোধনের হারকে নিয়ন্ত্রণ করে থাকে। এগুলো হচ্ছে আভ্যন্তরীণ প্রভাবক, যারা সকলে মিলে প্রশোধনকে নিয়ন্ত্রণ করে। তো আজকের পাঠ কতটুকু শিখলে, তোমাদের মূল্যায়নের জন্য কয়েকটি প্রশ্ন করি। একটু আগেই তোমরা জানতে পারলে যে প্রশোধনের প্রভাবক কি কি, প্রশোধনের সময় উদ্ভিদ থেকে কি বের হয়, কোন সময় প্রশোধনের হার বেশি হয়। আশা করছি প্রশ্নগুলোর উত্তর এখন তোমরা দিতে পারবে। এখন তোমরা একটা বাড়ির কাজ লিখে নাও, প্রশোধন প্রক্রিয়ার চিত্র অঙ্কন করে চিহ্নিত করবে এবং বিদ্যালয় খোলার পর শ্রেণী শিক্ষককে তোমরা কাজটি জমা দিবে। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। ধন্যবাদ সকলকে।